মোবাইল আর্থিক সেবা খাতে বিশৃঙ্খলা রোধে সুশাসন নিশ্চিতের তাগিদ, তদারকি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজেলের দাম বাড়ানোর প্রভাব পড়বে কৃষি খাতে, মন্তব্য কৃষিমন্ত্রীর। ভর্তুকি বাড়লেও সারের দাম বাড়বে না। আবারও 1 লাখ কোটি টাকা ছাড়ালো খেরলাপি ঋণ, 1 বছরে বেড়েছে 5,700 কোটি টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মোবাইল আর্থিক সেবা খাতে গ্রাহক সুরক্ষার পাশাপাশি অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে সুশাসন ও তদারকি জোরদার করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, এ খাতে সব প্রতিষ্ঠানের সমান সুযোগ ও নিয়ম নীতি পরিপালন নিশ্চিতে সব রকম তদারকি করা হচ্ছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। বর্তমানে 10 কোটি মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সেবা পৌঁছে গেছে দেশের মানুষের দোরগোড়ায়। যখন তখন অর্থ লেনদেনের সহজ মাধ্যমে অর্থনীতি পেয়েছে নতুন মাত্রা। তবে অবৈধ পথে রেমিটেন্স, অর্থ পাচার, জঙ্গি অর্থায়ন সহ নানা ঝুঁকিও রয়েছে। এই হোল সিস্টেমকে কিন্তু সাইবার সিকিউরিটির জায়গা থেকে এবং সমস্ত দুষ্ট লোকদের জায়গা থেকে আমাদের কিন্তু নিরাপদ করতে হবে, মানি লন্ডারিং এর পার্সপেক্টিভ থেকে, টেররিস্ট ফাইন্যান্সিং এর পার্সপেক্টিভ থেকে। যারা অপারেটর থাকবেন, যারা এটা বাস্তবায়ন করবেন, তারা যেন সঠিকভাবে নিয়মকানুন মানেন একটা দিক। অন্যদিকে এটা সব সময় হয় না, সবাই করে না। সুতরাং মনিটর যারা, মানে রেগুলেটর যারা, তাদের উপর দায়িত্ব বর্তাবে যে তারা সেটাকে সঠিকভাবে যেন রেগুলেট করেন। বর্তমানে 17টি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পাশাপাশি ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান মোবাইল আর্থিক সেবার বাজারে ব্যবসা করছে। তবে সুষম প্রতিযোগিতা এখনও নিশ্চিত হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট, রেগুলেশনটা ইম্পর্টেন্ট, সোশ্যাল সেফটি নেট, এবং এই জিনিসগুলো যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের ক্যাশলেস সোসাইটির যে আমাদের যে ফিউচার, সেটা আসলে ডেফিনেটলি আমরা পৌঁছতে পারবো। প্রতিদিন 2000 কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইলে। গ্রাহকদের অর্থের সুরক্ষা দিতে একটি কেন্দ্রীয় হিসেবে মোবাইল আর্থিক সেবাদাতাদের 8,000 কোটি টাকা জমা আছে। এমএফএস প্রবিধি 2018 পরিপালন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক তৎপর বলে জানান ডেপুটি গভর্নর। বাংলাদেশ ব্যাংক কিন্তু এগুলা মনিটর করে এবং আপনার অনসাইট এবং অফসাইট দুইভাবে এগুলো মনিটর। তাদেরকে রিপোর্টিং সিস্টেম আছে, তাদেরকে রিপোর্টিং করতে হয়। আর বাংলাদেশ ব্যাংক ক্লোজলি এগুলো মনিটর। আপনারা জানেন যে আগে যেরকম হলো এই সমস্ত জিনিসের অপব্যবহার হতো, এটা কিন্তু অনেক কমে এসেছে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে বেগবান করতে মোবাইল আর্থিক সেবার পরিধি বাড়াতে গ্রাহক ও এজেন্ট পর্যায়ে সচেতনতা আর প্রশিক্ষণ জোরদারের পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজেলের দাম বাড়ার প্রভাব কৃষির ওপর পড়লেও ভর্তুকি দেওয়া সম্ভব নয়। পাচারের আশঙ্কা সহ নানা জটিলতা আছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়া সারের ক্ষেত্রে ভর্তুকি বেড়ে গেলেও সারের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষিখাতে দেশে প্রায় 50 লাখ ছোট বড় ডিজেল চালিত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এসব যন্ত্রপাতির জন্য বছরে ডিজেল লাগে প্রায় 120 কোটি লিটার। ডিজেলের আগের দামে যার আর্থিক মূল্য ছিল 8,160 কোটি টাকার বেশি। ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়বে প্রায় 1,800 কোটি টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষিখাতে প্রভাব পড়বে। সারে ভর্তুকি দিতে হয় 9,000 কোটি টাকা, এবার 20,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তবে পাচারের আশঙ্কায় ডিজেলে ভর্তুকি দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও সরকার সমন্বয় করবে। মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমাদের বলেছেন যে উনি সারের কোনো দাম বাড়াবেন না। ডিজেলে ভর্তুকি দেওয়ার একটু ঝামেলা আছে, সেচ যন্ত্রের কথা বলে অন্য কাজে তারা ব্যবহার করবে, এটার ব্যাপক ব্যবহার। তারপরে ভারতের সাথেও সমস্যা আছে, ডিজেলে সাবসিডি দেওয়া একটু কঠিন হবে। মন্ত্রী আরও জানান, 1 বছরে কৃষিখাতে 4 গুণ রপ্তানি বৃদ্ধি পেয়ে আয় হয়েছে $1 বিলিয়ন। এ প্রবৃদ্ধি ধরে রাখতে চায় সরকার। এই জন্য কৃষিকে আন্তর্জাতিক মানে উন্নত করতে কাজ করছে সরকার। আমি কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করতে চাই। এটি করতে গেলে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি, দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিস্তৃত করতে হবে।
পরে ইউরোপে পণ্য রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেঁয়াজের উন্নতজাত উৎপাদনে সহায়তা দেবে নেদারল্যান্ডস, পাশাপাশি আলু উৎপাদন ও সংরক্ষণেও দেশটি সহায়তা করবে। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের উন্নয়নের জন্য সবাইকে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেন, সম্পদশালী সবাইকে দায়বদ্ধতা থেকেই কর দেওয়া উচিত। বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে এনবিআরের সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়, কিন্তু সবারই দায়বদ্ধতা আছে। তাই রাষ্ট্রের উন্নয়নে সে দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুমিন জানান, সবাইকে করের আওতায় আনা গেলে কর হারও কমে আসবে। অনুষ্ঠানে 2020-21 কর বর্ষে সেরা 141 জন করদাতাকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে সরকারি রাজস্ব খাতে সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে বগুড়ায় 4 নারী সহ 28 জনকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ। আমরা 2005-06 সালে আমাদের কর রাজস্ব পরিমাণ ছিল 34,000 কোটি টাকা। আজকে সেটা 7.5 গুণ বেড়ে 2,59,000 কোটি টাকা দাঁড়িয়েছে। এটা অসাধারণ অর্জন, এবং এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের কারণে। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবারও 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,168 কোটি টাকা। আগের বছর একই সময় খেলাপি ঋণ ছিল 94,440 কোটি টাকা। ফলে এক বছরে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 5,728 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ বেড়ে হয়েছে 11,65,210 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1,168 কোটি টাকা। খেলাপি ঋণের হার 8.6%। করোনা মহামারীর সময় খেলাপি ঋণ কমাতে ঢালাওভাবে ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সুবিধার পরও খেলাপি ঋণ কমছে না ব্যাংকিং খাতে। কয়েকটি পণ্য বাজারজাতে পাটের মোড়ক বাধ্যতামূলক করা হলেও 7 বছরে তার বাস্তবায়ন হয়নি। এ দায় প্রশাসনের উপর চাপাচ্ছেন পাটমন্ত্রী। আর পরিবেশবাদীরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছার অভাব। পরিবেশ দূষণ রোধ ও পাট শিল্পের উন্নয়নে দ্রুত আইনের প্রয়োগ চান ব্যবসায়ীরা। চালের বস্তা হতে হবে পাটের, কিন্তু এখনও অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের। এ সংক্রান্ত আইন পাশ হয় 2013 সালের জুনে, যেখানে নির্দেশ দেওয়া হয় চাল, ডাল সহ 19 পণ্যের মোড়ক হতে হবে পাটের। কিন্তু এসব পণ্যে দেদারসে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের বস্তা, অথচ এটি দেখারও কেউ নেই। আমাদের যে জুট মিলগুলি আছে, এদেরকে চালায় রাখতে হলে আমাদের গভর্নমেন্ট যেসব বস্তা কিনে খাদ্যশস্য আমদানি করে, সব কিছুতে যদি 100% জুট ব্যাক করে, মানে আমাদের ধরেন এগ্রো প্রোডাক্ট, পোলট্রি ফিড, এরা যদি আসে, তাহলে আমাদের যে প্যাকিং আমরা ইম্পোর্ট করে এনে র মেটেরিয়াল এনে যেটা ব্যবহার করতেছি, তার থেকে আমাদের ডোমেস্টিক ব্যবহার করলাম, আমরা আমাদের এনভায়রনমেন্ট নষ্ট করলাম না। প্যাকেজিং আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে পণ্য বাজেয়াপ্ত সহ জেল জরিমানার বিধান রয়েছে। স্থানীয় বাজারে পাটের পণ্যের ব্যবহার বাড়াতে এই আইন বাস্তবায়ন জরুরি বলে মনে করেন পাটমন্ত্রী। কিন্তু পরিবেশবাদীরা বলছেন, এক্ষেত্রে সরকারকেই বেশি উদাসীন দেখা যাচ্ছে। আমাদের এখানে প্রশাসনকে যদি আমরা সবসময় যদি নজরদারিতে রাখি এবং তাদেরকে বলা হয়, তার কারণে প্রশাসন এত ব্যস্ত থাকে, আমাদের কাজটা নিয়ে ব্যস্ত, শুধু আমাদের কাজ নিয়ে কি ব্যস্ত থাকবে, তাদেরকে বারবার আমাদের যে পাট অধিদপ্তর আছে তাদেরকে বলতে হবে। তারা কাজ করছে, কিন্তু হয়তো মাঝে মাঝে লিখে দেওয়া আছে। সরকারের বাজার তদারকির অভাবে পলিথিন আবার ফেরত এসছে। কোনো জায়গাতেই যেখানে বলা হচ্ছে কাপড় দিয়ে মোড়াইতে হবে, কয়েকটা জায়গায় ছাড়া আর সব জায়গাতেই কাপড় দিয়ে মোড়াতে হবে, কোথাও তো সেটা ফলো করা হয় না। সেটা যে ফলো করা হয় না সেটা জানতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠে নামতে হয় না। আমরা সকলেই বাজারের ভোক্তা হিসেবে সকলেই এটা জানি। কেন বাংলাদেশ সরকার প্রথম নিষিদ্ধকারী দেশ হয়েও বাস্তবায়ন করতে পারল না? কারণ রাজনৈতিক সদিচ্ছা নেই। পরিবেশবাদীরা বলছেন, প্লাস্টিক বস্তার ব্যবহার বন্ধ না হলে চরম হুমকির মুখে পড়বে পরিবেশ ও কৃষি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 9 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার কাজ। দুর্ঘটনার 9ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিচার দ্রুত শেষ করার দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনরা। এ সময় 24 নভেম্বর সাভার শিল্পাঞ্চলে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করারও দাবি জানান তারা।
আশুলিয়ায় পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার সামনে বুধবার সকাল থেকে ভিড় করেন শ্রমিক ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরাও। পুড়ে যাওয়া কারখানার ফটকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অগ্নিকাণ্ডের ৯ বছর পেরিয়ে গেলেও মামলার বিচারে কোনো অগ্রগতি নেই। কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন আগুন থেকে বেঁচে যাওয়া শ্রমিকরা। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। ৯ বছর যাবৎ আন্দোলন লড়াই সংগ্রাম করছি। এই মালিকের সর্বোচ্চ শাস্তি এবং নিহত শ্রমিকদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদেরকে সুচিকিৎসা করে পুনর্বাসন করতে হবে। কোনো ক্ষতিপূরণ পায়নি। এখানে যারা পুরো আঙ্গার হয়ে গেছে বা আহত শ্রমিকরা আছে তাদের ফ্যামিলি কোনো কিছু কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। আমরা এটার দাবিতে এখানে দাঁড়িয়েছি আজকে। শ্রমিকদের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নিতে চেয়েছিল বিজেএমই ও কলকারখানায়, এরা দায়িত্ব নিতে চেয়েছিল, সেই দায়িত্ব নেয়নি। এইদিকে নিহতদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে তাজরিন ট্র্যাজেডির দিন সাভার শিল্পাঞ্চলে একদিনের সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। তাজরিন ফ্যাশনে আমরা শোক দিবসের ঘোষণার দাবি করে আসছি, যেন সাধারণ শ্রমিকরা যারা খেটে খাওয়া শ্রমিকরা তাদের শ্রমিকদের স্মৃতির প্রতি যেন শ্রদ্ধা নিবেদন করে আসতে পারেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো করা হয়নি, আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত করা হয়নি। আমরা সবসময় দাবি করে আসছি যেন একবেলা হলেও তাদের জন্য একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 2014 সালের 24 নভেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে 114 জন নিহত হওয়া ছাড়াও আহত হয় 3 শতাধিক শ্রমিক। নিহতদের পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চরপাড়া ঘাটে টেন্ডার বাতিল, শ্রমিকদের প্রত্যাশয় নির্মাণ এবং নেতাদের ওপর হামলার বিচার দাবিতে চট্টগ্রাম লাইটার জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ লাইটার্স শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় এই ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটির নেতারা। তারা জানায়, বন্দরের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলী নদীর চ্যানেলে 3 বছর ধরে লাইটার জাহাজ নোঙর করা হয় না, কিন্তু সম্প্রতি ওই এলাকায় চরপাড়া ঘাট ইজারা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর ফলে জাহাজ ওঠানামা করতে ইজারাদার ও তাদের লোকজনদের শ্রমিকদের মারধর করছে। বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় বুধবার মধ্যরাত থেকে ধর্মঘট ডেকেছে তারা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ কয়েকটি দেশ। এরই মধ্যে রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম না কমে আরও বেড়েছে। করোনা লকডাউনের প্রভাবে চাহিদা কমে যাওয়ায় 2020 সালের জুনে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম দাঁড়ায় $75। তবে এই বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় $82, যা 7 বছরের মধ্যে সর্বোচ্চ। তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় আরও অস্থির হয় বাজার। তেল ও গ্যাস সহ জ্বালানির দাম বৃদ্ধি ঠেকাতে এবার দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে 5 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওপেক অপরিশোধিত তেলের উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় এই পদক্ষেপ। যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো বড় ভোক্তা দেশগুলোকে সাথে নিয়ে এই উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে মার্কিন পরিবারদের জন্য তেল এবং গ্যাসের দাম কমাতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে 50 লাখ ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটেনও জানিয়েছে রিজার্ভ থেকে 15 লাখ ব্যারেল তেল ছাড়া হবে। এছাড়াও বছরের শেষ নাগাদ 42 লাখ ব্যারেল তেল ছাড়বে জাপান। তবে এইসব পদক্ষেপ দীর্ঘমেয়াদী নয়, সাময়িকভাবে কাজে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে কোনো দুর্যোগ মোকাবিলায় এই ধরনের রিজার্ভ রাখা হয়। রিজার্ভ থেকে তেল ছাড়ার ফল পাওয়া যাবে সর্বোচ্চ 3 মাস। তবে ওপেক জোটের তেল উত্তোলন বাড়ানো না গেলে জ্বালানি তেলের বাজারে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে না। এদিকে বাইডেনের ঘোষণার পর মঙ্গলবার তেলের দাম না কমে প্রতি ব্যারেল $80 থেকে বেড়ে $81 দাঁড়িয়েছে। আগামী 2 ডিসেম্বর আবারও আলোচনায় বসতে যাচ্ছে ওপেকভুক্ত দেশগুলো। তবে বৈঠক থেকে ইতিবাচক কোনো ফল না আসার আশঙ্কা বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে মূল্য সূচকের বড় পতনে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আবারও নেমে এসেছে ৬,০০০ পয়েন্টের ঘরে। এ সময় ঢাকার শেয়ার বাজারে ডিএসইএক্স সূচক কমেছে ৯৫ পয়েন্ট। পাশাপাশি ডিএসইতে লেনদেন কমেছে ১৮৫ কোটি টাকা এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেয় ৭১ ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৪৬ পয়েন্ট। বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেনের শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু লেনদেনের ১০ মিনিট পর থেকে শুরু হয় উত্থান পতন। ফলে প্রধান সূচক আবারও নেমে এসেছে ৬,০০০ পয়েন্টের ঘরে। দিন শেষে ডিএসইএক্স সূচক ৯৫.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,৯১৭ পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে ১,১২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৮৫ কোটি ৫ লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ৭১ ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র ৭৫টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত আছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে শরীদ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় অ্যাকমি পেস্টিসাইড এবং তৃতীয় অবস্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৪৬.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০,২৬৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। কক্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হয়েছে ৮৫ টাকা ৮০ পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে ১১৭ টাকা ১ পয়সা। ইউরোর দর কমেছে, বিনিময় হয়েছে ৯৮ টাকা ৩৩ পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে ১ টাকা ২৮ পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে ২২ টাকা ৯৮ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে ২৩ টাকা ৪৭ পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে ২৮৫ টাকা। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে ২০ টাকা ৪৯ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।